আমরা দুজন একটি গায়ে থাকি, সেই আমাদের একটি মাত্র সুখ। তাদের কাছে গায়ে যে দোয়েল পাখি, তাহার গানে আমার নাচে বুক। প্রথম দেখা যখন ছিল তখন প্রেম মানে সেই অর্থে মানে তখন চেনাটুকুই ছিল। তো সেটা ছিল একটা পুজো, মানে 2014 পুজো। পুজোয় প্রথম দেখা, সেটাও আমরা একটা মেট্রো স্টেশনে দেখা করেছিলাম, সেখান থেকে আমরা ম্যাডক স্কোয়ার গিয়েছিলাম। সেটা ছিল হচ্ছে গিয়ে মানে জাস্ট দেখা মানে একটা জাস্ট, ওটাই প্রেমের আভাস ছিল না। বিয়ের 3 বছর তো কমপ্লিট, আর ভালো লাগছে, মানে অদ্ভুত একটা ভালো লাগছে। এরকম ভাবে তো কেউ ভাবেনি, তোমরা ভাবলে সত্যি মজা লাগছে। কি বল? মজাদার, খুবই মজাদার। আমি একটু আগেই বলছিলাম খুব ভালো লাগছে। ভাবলাম যে এমন একটা ইন্ডাস্ট্রিতে কাজ করি, কত বন্ধু বলো তুমি, 50 জনে কি করে ধরাবো। দেখানো শুরু করেছে, আমি অন ক্যামেরাই বলছি কথাটা, তোমরা কোট আন কোট দেখাতে পারো, কোনো সমস্যা নেই। খারাপ যে আমরা করেছি, ওখানে বলেছি যে এখানে এসছে মানে ওখানে যাবে না কিন্তু তুমি। সেই কেরালা ঘুরতে গিয়ে যেটা অনেক দিনের একটা কমিউনিকেশন গ্যাপ হয়ে গিয়েছিল, যে আমাদের আর কথা হচ্ছিল না, সেটাই আমরা বুঝতে পারলাম যে একটা কিছু কাজ করছে। পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতা। না কলকাতা নয়, এত সময় দিলে হবে না। না কলকাতা নয়। টলিস্কোপ এভাবে এগিয়ে যাক এবং মানুষকে আনন্দ দিক। আলটিমেটের সঙ্গে থাকবেন আপনারা। যতই বিবর্তন হয়ে যাক সোশ্যাল মিডিয়ার সমস্ত কিছু, আমরা উপায় ধরে আলটিমেটলি ঠিক সমস্ত কিছু খুলে নেব। নমস্কার, আমি শ্রী, আর টলিস্কোপে আপনাদের সবাইকে স্বাগত। আর এই মুহূর্তে মানে আমার ভীষণ পছন্দের জুটিকে নিয়ে তো আমি হাজির হয়েছি, আর আমি জানি যে আপনাদের ভীষণ ভীষণ পছন্দের জুটি। এই মুহূর্তে আমাদের সাথে আছে বাংলার হট থ্রব কে সুজয় নীলদা এবং তার সাথে পল্লবী। ওয়েলকাম টলিস্কোপে সুজয় নীলদা, পল্লবী। থ্যাংক ইউ সো মাচ ডাকার জন্য। অ্যাকচুয়ালি তুমি যখন যোগাযোগ করেছিলে এই আড্ডাটার জন্য, তুমি জানোই হয়ে উঠছে অনেকগুলো কারণে, মানে ব্যস্ততা থাকেই, সবকিছু মিলিয়ে শুট রয়েছে। তার থেকে বেশি ব্যস্ত আমার গিন্নি। তার তো অফিস রয়েছে, তিনি মানে আইটিতে রয়েছেন এবং সেখানে গ্রাফিক ডিজাইনার, তার সঙ্গে বাড়ির সমস্ত কিছু নিয়ে ব্যস্ততায় হয়ে উঠছিল না। তো আজকে আলটিমেটলি করা গেল এবং এতটা চমক থাকবে মানে ভাবতে পারি। সমস্ত চমক কিন্তু বলে দেওয়া যাবে না, তাই তো? তুমি কেমন আছো? আমি তো বিন্দাস রয়েছি, আর এখানে এসে খুব ভালো লাগছে। মানে এতটা এক্সপেক্ট করিনি আমি। ঢুকেই একটা চমক, আর খুব মজাদার, মানে রিক্রিয়েট করা হয়েছে একটা সময়কে, মনে পড়ে যাচ্ছিল। সেই সময়টা কিরকম ছিল, কি কি মনে পড়লে এইটুকুনি সময়টুখানি শুনে? 3 বছর হয়েছে তো। 3 বছর অফিসিয়াল, তার অনেক বেশি হয়েছে। 11টা বছর প্রায়, 2014 থেকে চলছে। 3 বছর মানে বিবাহিত জীবন। তো সেই স্মৃতি রোমন্থনটা, মানে ওই সময়ের সাজ, ওটা বেশ মানে আলাদাই একটা ব্যাপার। এখন তো মানে ওই সময়টা ছিল, এখন তো অনেক চেঞ্জ হয়েছে। এখন মনে হয় যে এটা করলে হতো, ওটা করলে হতো। তো আবার করে ওই লুকটায় আবার আসতে, মানে ওইভাবে একটু ভাবতে তো খারাপ তো লাগেই। থেকে দুঃখের জায়গা কি জানো তো, আমাদের বিয়েটা যখন হয় সে সময় 50 জনকে মানে অ্যালাউ করছিল নিমন্ত্রিত। আমি ভাবলাম যে এমন একটা ইন্ডাস্ট্রিতে কাজ করি, কত বন্ধু বলো তুমি।
50 জনে কি করে ধরাবো? তুমি প্ল্যান করে কি 50 জন যখন তখন করেছিলে? এটা কিন্তু একটু অন্যরকম। না, এরকম নয়, প্লিজ না। আমাদের ভীষণ দুঃখ হয়েছিল। অ্যাকচুয়ালি আমাদের ইচ্ছেই ছিল যে দুটো বাড়ি মিলিয়ে একটা রিসেপশন করার এবং একটু ব্র্যান্ড করে করার। তো সেখানেই সবাইকে নিমন্ত্রণ করব, কিন্তু আলটিমেটলি 50 জনের জন্য আমরা ভেবেছিলাম যে রিসেপশনটা বাতিল করে দেবো। তো পরে হয়তো যখন ঠিক হবে তখন করবো। তো বিয়ের ঠিক 10-12 দিন আগে এরকম একটা নোটিফিকেশন এলো যে 200 জনকে আপনারা নিতে পারেন। আমরা 200 মানে ওটা 250 করা যায়। এবার এই বাড়িতে 250 জন আসবে, ওই বাড়িতে 250 জন, তার মানে 500 জন তো ডান। তো সেইভাবে করে এরকম খারাপ যে আমরা করেছি, ওখানে বলেছি যে এখানে এসছে মানে ওখানে যাবে না কিন্তু তুমি। সেটা ওরাও খুব ভালোভাবে গ্রহণ করেছিল। মানে স্বপ্ন করে মানে প্ল্যান মাফিক একদম হয়ে গেছে। মানে যারা বলছে, মানে যাদের বলছি তারাও আর কি জানে সিচুয়েশনটা কি সেই সময়। তো সেই সময় তো এখন তো একদম, তো তারাও আর কি অ্যাকসেপ্ট করে নিয়েছিল, ঠিক আছে আমি একদিনই যাব, না হয় আর কি করা যাবে। আমাদের এটা পুরীতে প্ল্যান ছিল বিয়ের, তো সেই সময় তো লকডাউন পড়ে গেল, আমরা দুজন দুদিকে হয়ে গেলাম। আমি রানাঘাটে সেই সময় ছিলাম বেশ কিছুটা সময়। তো তারপর আরো গুছিয়ে উঠতে 2 বছর কেটে গেল, কি 22-এ হলো। আলটিমেটলি এটা 25, 3টে বছর তোমরা মনে করিয়ে দিলে অনেক কিছু, মানে এটার জন্য থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ সো মাচ এবং তোমার পুরো টিমকে। ও মাই গড, থ্যাংক ইউ সো মাচ। প্রথম দেখা মানে প্রথম দেখা যখন ছিল তখন প্রেম মানে সেই অর্থে মানে তখন চেনাটুকুই ছিল। তো সেটা ছিল একটা পুজো, মানে 2014 পুজো। পুজোয় প্রথম দেখা, সেটাও আমরা একটা মেট্রো স্টেশনে দেখা করেছিলাম, সেখান থেকে আমরা ম্যাডক স্কোয়ার গিয়েছিলাম। সেটা ছিল হচ্ছে গিয়ে মানে জাস্ট দেখা মানে একটা জাস্ট ওটা প্রেমের আভাস ছিল না, মানে আমাদের জাস্ট আমরা বন্ধুদের মধ্যে পরিচিত হয়েছিলাম। একটা অনেক বন্ধুরা, মানে কয়েকজন বন্ধুরা ছিলাম তখন, যেমন দেখা হয় তেমন দেখা। কিন্তু ওই প্রেমের দেখাটা যদি হয় সেটা বলতে গেলে আমি কেরালা ঘুরতে গিয়েছিলাম, সেটাও একটা দক্ষিণ ভ্রমণই ছিল। সেই কেরালা ঘুরতে গিয়ে যেটা অনেক দিনের একটা কমিউনিকেশন গ্যাপ হয়ে গিয়েছিল, যে আমাদের আর কথা হচ্ছিল না, সেটাই আমরা বুঝতে পারলাম যে একটা কিছু কাজ করছে, মানে মিস করছি, একটা কিছু কাজ করছে। সেই সময় ফিরে তখন আমরা বললাম যে একদিন দেখা করা যাক। মানে সেই দেখাটাও ভাবছি যে কিছু হচ্ছে, কিন্তু কি হবে সেটা আমরা দুজনের কেউই বুঝতে পারছি না। রীতিমতো এখন সেটা আমরা দেখা করেছিলাম, সেটা উত্তর কলকাতায় বাগবাজার ঘাট। ওয়াও, কত কিছু মনে পড়ে যাচ্ছে বলো। শীতকাল ছিল, তো আমি ধরো সে সময় সকাল সকাল বেরিয়েছি রানাঘাট থেকে। মানে আমার বেসিক্যালি 2টো সোয়েটার লেগেছে, অত ঠান্ডা। তো সেইখানে আমি যেটা পরেছিলাম উপরে যে একটা জ্যাকেট টাইপ, ওটা ওকে দিলাম, ওটাও গায়ে জড়িয়ে নিল। মানে এই যে ছোট 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 জিনিসপত্রগুলো, প্রেমের স্পার্ক গুলো তৈরি হচ্ছিল সেই সময়। তো তারপর তো একসঙ্গে খেতে যাওয়া, বিভিন্নবার দেখা করা। আমরা খুব দেখা করতাম রবীন্দ্র সরোবরে সেই সময়টায়। আমি 2014 মানে আমি তখনও আকাশবাণীতে পাইনি, ব্যাংকের জন্য খাটছি, পড়াশোনা চলছে, তার মধ্যেই এই প্রেমটা জমে উঠছিল। তারপর আকাশবাণী হলো, রেডিও জয়েন করলাম। রেডিওতে রাতের শো যখন করি তখন প্রতিটা শো শুনতো, এবং আমি লোকজনকে হয়তো বলছিলাম না, বাট ডেডিকেট করছি ওকে, মনে মনে ওকে ডেডিকেট করছি। একটা গান আসছে পরপর, রাতের শো, গভীর রাত নামছে, কথা বলছি সেই রকম ধরনের ইন্টেন্সিফাই করে কথাগুলোকে। তো প্রেমটা ওই সময় না চুটিয়ে শুরু হয়ে গেছে। চুটিয়ে প্রেম। আচ্ছা, এই যে এই আরজে হওয়ার যে বিষয়টা, আমার আজ থেকে অত বছর আগে, তো সেই সময় তখন হয়তো একটা ক্রেজ ছিল, এখনো কি সেই ক্রেজটা আছে, বা তোমার কেন মনে হয়েছিল যে তুমি এই প্রফেশনটাকে? দেখো, রেডিওকে ভালোবেসেছিলাম আমার জ্যাঠার জন্য। আমার জ্যাঠা আজ নেই পৃথিবীতে, 2012 সালে জ্যাঠাকে হারিয়েছি আমি। কিন্তু জ্যাঠা রেডিওর প্রতি ভালোবাসাটা তৈরি করেছিল, এবং খুব ভাবতাম যে নিজেকে না দেখিয়ে আড়াল থেকে কথা বলবো। সেই স্বপ্নটা তো ছিলই। তারপর সেটা সুযোগ এলো একটা বেসরকারি FM এর হাত ধরে, এবং সেখানে আমি লেখালেখি সূত্রে যাওয়া। কিন্তু আজকের দিনে যদি তুমি বলো আমাকে, গত বছরই আমাকে একটা বড় রেডিও স্টেশন কলকাতার অফার করেছিল, আমি ধন্যবাদ জানিয়েছি। একটাই কারণ যে রেডিওর চার্ম, রেডিও জবে থেকে স্টুডিও দেখানো শুরু করেছে। আমি অন ক্যামেরাই বলছি কথাটা, তোমরা কোট আনকোট দেখাতে পারো, কোনো সমস্যা নেই। জবে থেকে রেডিওকে দেখানো শুরু হয়েছে, আমি রেডিওর প্রতি ভালোবাসা হারিয়ে ফেলেছি। রেডিও আড়াল, টেলিভিশন রয়েছে, সোশ্যাল মিডিয়া রয়েছে, যেখানে তো সবকিছু আমরা দেখিয়ে ফেলছি। রেডিও তো শোনার জিনিস, কেন দেখাবো আমি?
আমাদের করে। কিন্তু কিছু করার নেই, ওটা অ্যাকচুয়ালি যুগের পরিবর্তন হতে পারে, হ্যাঁ হতে পারে, কিন্তু এটা আমার ব্যক্তিগত মতামত। যার যেমন খুশি মনে হতে পারে, আমার কোনো এসে যায় না। কিন্তু রেডিও যবে থেকে দেখানো শুরু হয়েছে, আমার রেডিওর প্রতি আর ভালোবাসাটা নেই। আচ্ছা, এই যে পল্লবী দিকে যাবো, এই যে যখন কিনা সেই স্ট্রাগল পিরিয়ড সুজয় নির্মল, সেই সময় থেকে তখন থেকে আজকে সুজয় নির্মল সব আছে, তাহলে এই যে জার্নিটা, তখন কি মনে হয়েছিল সুজয় নির্মলকে দেখেছে না মানে আজকের দিনটা কি কখনো ভেবেছিলে যে না একসাথে বিয়ে করবে, করে নিয়ে সেই যে একটা যেটা সবাই যে স্বপ্নটা দেখে বেসিক্যালি, তো সেটা কি ভেবেছিলে? আমি এখনো কথা বলি ইনফ্যাক্ট এটা নিয়ে, যে তখন যে সময়টা ছিল সেটা হয়তো একটু অন্য ছিল। চেঞ্জ তো অবভিয়াসলি নেসেসারি, কিন্তু যে চেঞ্জটাও হয়েছে মানে এখনের সময়টাও কিন্তু খুব অন্যরকম ভালো। আমার মনে হয় আরো 10 বছর বাদে আমি এই মেমোরিটাকেই চেরিশ করবো। তো সেই দিনটাও যতটা এখন ভালো লাগে, এখনের মুহূর্তটাও খুব সুন্দর, যেটা আরো 10টা বছর বাদে আমার মনে পড়বে। তো সেই আমি এখনটা তৈরি করাতে খুব বিশ্বাসী। আর বলতে অনেক কিছু মনে পড়ে। ও যখন মানে আমরা ওই সময়টা, ও যখন আসছে আকাশবাণীর ওই সময়টা, ও তখন ওই বাড়ি থেকে ফুল, মানে ওই বাড়িতে ওর গাছের ফুল হতো, ওগুলো নিয়ে আসতো, দিয়ে একটা ডায়েরি নিয়ে আসতো, মানে ডায়েরিতে অনেক কিছু লিখতো, সেই ডায়েরিটা আমাকে দেখাতো। তারপরে ওই সেই ডায়েরিটায় আবার অনেক ওই ফুলগুলো ছড়িয়ে, মানে আমার এখনো মনে পড়ে ওই স্মৃতিগুলো। আর আরেকটা যেটা অভিযোগ আমি অনেকবারই করেছি, যে আমি খুব চিঠি লিখতাম ওকে, মানে ও যখনই আসতো এখানে আমি ওর পকেটে একটা করে চিঠি গুঁজে দিতাম, কিংবা আমি অনেক কিছু বানাতাম, মানে ধরো বিভিন্ন জিনিসপত্র, টুকটাক জিনিসপত্র আমার তো খুব ভালো লাগে, আমি ক্রাফটে খুব ভালোবাসি, তো সেগুলো বানাতাম। কিন্তু ও খুব চুপচাপ মানুষ, মানে ও পড়তো, ওর ভালো লাগতো, সেইটুকুই জানাতো যে খুব সুন্দর। মানে ওর যে আলাদা করে আরেকটা চিঠি পাওয়ার প্রত্যাশা, সেটা একসময় আমি ছেড়ে দিয়েছিলাম, কিন্তু এটা নিয়ে আমার একটা অভিযোগ ছিল। ও তো লিখতো, আমি তো রেডিও থেকে বলে দিতাম না রাত্রেবেলা। এইটা ভালো, উত্তর দিয়ে দিত কোনো কিছু নেই। না, আমার সব থেকে ভালো লাগার এটাই যে আমি যখন ওর সঙ্গে জুড়েছি সেই সময়টা জাস্ট কিছু ছিলাম না, মানে কিছু ছিলাম না, কিছু ছিল নাও বলা যায়। আমি একদম মাটির মেঝে, মাটির ঘর থেকে বড় হওয়া একটা ছেলে, যেখানে বিশাল লড়াই করেছি, এবং পড়াশোনার জন্য ইনফ্যাক্ট বিশাল লড়াই করতে হয়েছে। খাওয়া পড়া তো ছেড়েই দাও, সেগুলো তো ছিলই। সেই রকম একটা সময় যখন আমি ওর সঙ্গে জুড়েছিলাম, ওর পরিবার কিন্তু আমার পাশে মানে ছিল, আমার হাতে হাত রেখেছিল। ওর বাবা ভীষণভাবে স্ট্রং একজন মানুষ, ফিনান্সিয়ালি হতে পারে, মেন্টালি হতে পারে, সব দিক থেকে। রেলে চাকরি করেছেন, রিটায়ার করেছেন এখন। সেই সময়েও একটা কথাই বলে গেছেন যে লড়ার কোনো বিকল্প হয় না, এবং কিছু না কিছু একদিন তোমাদের হবে। তো সেই জায়গা থেকে পজিটিভনেস রেখে আমরা অনেকটা সময় নিয়েছি। হয়তো আমি বিয়ে যখন করলাম আমার তখন 33, ও তখন 27। তো এই মানে এতটা সময় অনেক সময় মেয়েকে বাবারা দেয় না, যে বলে যে তাদের বিয়ে কর একটা ব্যাপার এরকম হবে, এরকম একটা। তো সুজয় বয়সটা কম আছে তোমার, তুমি বাড়িয়ে দিচ্ছ। 5 বছরের আমাদের মধ্যে 5 বছরের একটা তফাৎ রয়েছে, তো ওটা আর কি। ও যখন 33 বললাম, আমি তখন হিসেব করলাম না 6 বছরের বড় হয়ে যাচ্ছে, না আরেকটু ছোট বড় হতে হবে। মানে কনস্ট্যান্ট মানে এইভাবেই বোধহয় চলে, এটা তোমার বাড়িতে সময় সবসময় এইভাবেই চলে। না, বাড়িতে ও বস, আমি কিছু নই। এই মুহূর্তে যেহেতু আমরা সর্ষে পোস্ততে আছি, তো সেই মানে সর্ষে আর পোস্ত মানে দুটোই একদম মানে বাঙালিদের তো মানে ভাবলে সর্ষে শব্দটা এলেই ইলিশ আসে একদম, আর পোস্ত এলে আলু পোস্ত। আমার সাংঘাতিক ভাবে ভালো লাগে। তোমার আমিষ রান্না ভালো লাগে, বাঙালি মাত্রই আমরা মাছ খুব ভালোবাসি, মাংস ভালোবাসি, কিন্তু তার সঙ্গে আমার ভীষণ প্রিয় কিন্তু নিরামিষ খাবার দাবার। আমি সর্বক্ষণ যে কোনো জায়গায় গেলে আগে সেখানকার কি নিরামিষ স্পেশাল রয়েছে সেটা খোঁজার চেষ্টা করি। তো তার মধ্যে সেই কারণে আলু পোস্তটা খুব প্রিয়, বিউলির ডাল, আর কিছু যদি না পাওয়া যায়, ধরো একটু মুগ ডাল হলো, একটু আলু ভাজি, যেটা বলো না এই ঝুড়ি আলু ভাজা, এরকম ব্যাস ডান, কিছু লাগে না। আর কি সব থেকে বেশি ভালো রান্না করতে পারে? না, রান্না বান্নাটা ও একদমই করে না, ও কখনো শেখেনি বা শেখার ইচ্ছে কেন প্রকাশ করেন আমি জানি না, বাট আমি ভীষণভাবে রাঁধতে ভালোবাসি। আমি মায়ের সঙ্গে ছোটবেলা থেকেই প্রচন্ড হেল্প করতাম সবকিছুতে, তো রাঁধতে ভালো লাগে, রাঁধি এখনো সময় পেলে একদম। সময় শনি রবিবার আমার অফিস থাকতো না, কিছু কিছু স্যাটারডে সানডে আমি একটু বিজি থাকতাম। ও বলেছে আমি সব শনি রবিবার ব্যস্ত থাকতাম, আমি মোটেই সব শনি রবিবার ব্যস্ত থাকতাম না, আমি অনেকটাই সময় দেওয়ার চেষ্টা করি। ব্যাপারটা হচ্ছে গিয়ে মানে কাকিমা, মানে ওর মা আমাকে
ভীষণ প্রশ্রয় দেয় রান্না না করার ব্যাপারে, কিংবা মানে এই আমার পছন্দের রান্না করে খাওয়ানোর ব্যাপারে। তুমি বলছিলে না যে সম্পর্কর একটা দিক হচ্ছে গিয়ে আমাদের পরিবারের সম্পর্কটাও, মানে ওর মা বাবা যতটা আমাকে প্যাম্পার করে, কিংবা আমার মা বাবা ওকে যতটা ভালোবাসে, মানে ওই যে বন্ধনটা, ওটাও কিন্তু একটা সম্পর্কের জন্য খুব জরুরি। মানে দুজনের সম্পর্কের জন্য আরো 4-5 জনের একসঙ্গে জুড়ে থাকাটা খুব প্রয়োজন, কারণ তাদের সাপোর্ট ছাড়া কিন্তু আমরা মানে আমাদের এগিয়ে চলা হয়ে দাঁড়িয়েছে। মানে ওর বাবার সঙ্গে আমার ভীষণ ভালো বন্ধুত্ব, মানে বন্ধুত্বই বলতে পারি, সবকিছু শেয়ার করি। আমার ফিনান্স থেকে শুরু করে আমার কি সিচুয়েশন চলছে সমস্ত কিছু মিলিয়ে কোনো অসুবিধা আছে কিনা, কোনটা ভালো হলো শেয়ার করি। এবং ওর ক্ষেত্রে আমার মায়ের সঙ্গে মানে এই বন্ধুত্বটা খুব জরুরিও বোধহয়, আমার মনে হয় জরুরিও একদম। এই বছরের জামা ষষ্ঠীটা কি কি প্ল্যান আছে? জামাই ষষ্ঠী নিয়ে অ্যাজ ইন ওদের বাড়িতে যেহেতু জামাই ষষ্ঠীটা নেই, রিচুয়ালসটা নেই, তো আমাদের সেভাবে মানে ওই দিনটাই যাওয়াটা কিছু হয় না। বাট ওর বাবা সমস্ত কিছু খুঁজে খুঁজে মানে বাজার টাজার করে সুন্দর একটা রান্না বাঙালি এগিয়ে কোনো ওটা মিস করা যাবে না। আমি বলেও দিই তোমার জামাই ষষ্ঠীতে তুমি বেঁচে যাবে ভাববে না, আমি আসছি। মানে ভয়ঙ্কর একটা ব্যাপারে খাওয়া দাওয়া জমি। তুমি কি ঘটি না বাঙালি? এই আমি পুরোপুরি একদম এদেশীয়। হ্যাঁ আমিও ঘটি। তাহলে আমিও ঘটি, তাহলে মিল আছে, মানে আমরা একসাথে একটু ঠিকঠাক। তবে বাঙাল খাওয়া দাওয়ার কিন্তু ভীষণ দারুণ দারুণ। এখানে একটা খুব মজাদার জিনিস বলি, আমার মা একদম যেখানে বড় হয়েছে সেইখানে সেই সময়টা 1971 সালে যে টাইমটা তুমি জানো, এই পিরিয়ডটা কিছু বাংলাদেশি মানুষ ওদের বাড়িতে মানে মায়েদের বাড়িতে এসে ভাড়া ছিল ওই সময়টায়, ওই সিচুয়েশনে। তো প্রায় 3-4 বছর ওরা ওখানে ছিল। তো ওরা তো প্রচুর রান্না বান্না ওখানকার বিভিন্ন রকম মাঠ ঘাট থেকে পাতা টাতা তুলে, তো মায়ের মধ্যে মা ওগুলো পেয়েছে বেসিক্যালি ওদের কাছ থেকে। তো আমি মাকে দেখে জিজ্ঞেস করি যে তুমি আদৌ এদেশি তো? সমস্ত খাবার দাবার ওদের মতো। এত ভালো ভালো বাংলাদেশি খাবার দাবার রয়েছে, পদ রয়েছে। মা তো পূর্ণ মাত্রায় রান্না বান্না করতে ভালোবাসে, তো করে, আমরা খাই। খাওয়া দাওয়া তো আমরাও করবো, আর তারপর আরো প্রচুর প্রচুর আমাদের প্রশ্ন তো অবশ্যই আছে, যেগুলো দর্শকের প্রশ্ন নিয়ে আমরা হাজির হবো। তো তার আগে খাওয়া দাওয়া তো সার্থক, জামা ষষ্ঠী বলে কথা, সেখানে খাওয়া দাওয়া না করলে হয়। ঠিক। তো আমরা একটুখানি খিদে পাচ্ছি, আর আমরা একটুখানি খাওয়া দাওয়া শুরু করি। রাজকীয় খাবার দাবার মানে এত কিছু কেন? জামাই ষষ্ঠীর স্পেশাল থালি এটা। ওকে। এটার মধ্যে রয়েছে শুক্তো, মাছের মাথা দিয়ে ডাল, এঁচোড় চিংড়ি, দই কাতলা, চিংড়ি মাছের মালাইকারি, কাঁচা লঙ্কা চিকেন, মাটন, আর রয়েছে আমের ক্ষীর, রসগোল্লা আর আমের চাটনি। এটা পার পার্সন দুজনের শেয়ারেবল থালিটা। ওকে, বাহ, খুব সুন্দর, মানে ফাটাফাটি দেখেই ভালো লাগছে। এবার তো খেয়ে বোঝা যাবে যে কতটা স্বাদ হয়েছে সেটা। তো বাকিরাও আশা করি আসবেন এখানে, এসে টেস্ট করবেন। আপনারা সপরিবারে চলে আসুন সর্ষে পোস্ততে, জামাই ষষ্ঠীতে আপনারা এই থালিটা পেয়ে যাবেন। সর্ষে পোস্ত এবং এত খাবার দাবার দেখে এই মুহূর্তে তো জিভের জল বাঁধ মানছে না, তো আপাতত হামলে পড়তে হবে এটার উপর একদম। ফাইনালি অনেকক্ষণ দেখলাম যে না খাওয়া দাওয়ার মনোনিবেশ করে একদম খাওয়া দাওয়া করছে। তো কেমন লাগলো এই এতক্ষণ ধরে যা যা খাবার খেলে, সেগুলো কেমন লাগলো? সবকটাই ভালো লেগেছে ভীষণ। মানে দেখো, যত্ন নিয়ে বানানো একটা বলে তো সেটা রয়েছে। আমাদের মেন জিনিসটা কি থাকে যে রোজ যে খাবারগুলো আমরা বাড়িতে পাই না, কেননা এই সমস্ত খাবার দাবার করা ধরুন আমাদের মধ্যে দুটো পদ হবে বাড়ি, মায়ের খাটনি আর সমস্ত কিছু ভাবতে গেলে খারাপও লাগে যে চলো এরকম একটা কিছু হোক, কিন্তু জন্মদিনটা মা ছাড়ে না, জন্মদিনটাই মা পায়েসটা বোধহয় মাছ। একদম। তো আমরা বাঙালি রেস্তোরাঁয় এরকম কারণেই আসি যে এরকম একটা পরিবেশ হবে, তো সেরকমই এই মুহূর্তে চলছে আমাদের। এবং ফলে দেখতে পাচ্ছি কিছুই খাই না, আমি মোটামুটি সবকিছু চেটে থেকে দেখার চেষ্টা করছি। এখানে ফেভারিট খাবার কোনটা এখনো বুঝি? মাটনটা খুব ভালো লেগেছে, মাটনটা খুব ভালো লেগেছে। আর মানে মাছ নাকি মাটন?
আমি মাছ খাই, মাটনও ভালো লেগেছে। মাছে ভাতে বাঙালি কি বলা যেতে পারে তোমাকে? হ্যাঁ হ্যাঁ। আর সুজয়দাকে? আমি মাছ কম খাই, আমি ডাল ভাতে বাঙালি আর কি। আচ্ছা, মানে ডাল ভাত ভীষণ favorite, হ্যাঁ আর আলু পোস্ত। একদম বিউলির ডাল আলু পোস্ত। শনিবারটা খুব ভালো লাগে, শনিবারটা আমরা নিরামিষ হয় বাড়িতে, তো মা ম্যাক্সিমাম টাইম এটাই করে। আর তাছাড়াও আমার ওই বেরোনোর তাড়া থাকলে শুটে যাওয়ার সময় নর্মালি বলি একটু জাস্ট সিদ্ধ ভাত হবে, একটু ঘি দিয়ে দাও, একটু আলু ভাতে, হয়ে যাবে। রানাঘাটের মানুষরা না একসাথে এক টেবিলে বসলে একটা মানে আলাদা ব্যাপার হয় নাকি? কিন্তু তুমি খাবার দাবার নিয়ে এই যে আমি তো খাওয়াচ্ছি, আমার খাওয়া দাওয়া নিয়ে কোনো কথাই নেই, আর এই যে আমার জন্য এটা একদম পারফেক্ট আছে। তোমরা খাওয়া দাওয়া করো, তারপর একটু খাওয়া দাওয়া হোক, তারপর আবার আমি ঘুরে আসি। চলো এইগুলো যে খাওয়া দাওয়া করে পালাচ্ছি। একদম খাওয়া দাওয়া থেকে শত হাত দূরে, একদম চলো খাওয়া দাওয়া করো। ওকে। দারুণ, শুক্তো ফাটাফাটি। ভেটকি তরকারি ফাটাফাটি। খাওয়া দাওয়া করবো তো হলো, এবার একটু খেতে একটু করে না দাঁড়ালে ঠিক হয় না। মানে বেসিক্যালি নামতে দিতে হবে বিষয়টাকে। খাওয়া দাওয়া করে শুলে মনে হয় একটুখানি বেটার হতো বিছানাটা পেলে। এখন কি সুযোগ আছে? সে সুযোগ তো আমরা আর করতে নেই। পারিনি। সব থেকে ভালো লাগলো তখন ভালো, শুধুমাত্র খুব মাছ ভালো। ছিল। আর মিষ্টি মিষ্টিও ফাটাফাটি। ফাটাফাটি ছিল, 3 ধরনের মিষ্টি রেখেছে ওরা, আর চাটনিটা ফাটাফাটি। খুব ব্যালেন্সড মিষ্টিটা, মানে খুব মিষ্টি, এক একটা মিষ্টি হয় একদম একটা অদ্ভুত রসমালাই, যেটা ওরা কেশর দিয়েছে, সুন্দর সুন্দর আরো কিছু জিনিসপত্র দিয়েছে। আর খেলাম হচ্ছে একটা আম ক্ষীর, Wow. সেটাও ফাটাফাটি। তো মানে এরকম একটা থালি জামাই ষষ্ঠীতে দুর্দান্ত। দুর্দান্ত, থ্যাংক ইউ সো মাচ। কে বেশি মিষ্টি পছন্দ করে? আমি একদম আমি Okay, নেই। okay. মিষ্টি নেই। নেই মিষ্টিতে। এটা কি হলো? ঠিক আছে। আচ্ছা, আমরা যেটাতে ছিলাম না, যে আমরা তো ফিউচার প্ল্যানিং, মানে ফিউচার প্ল্যানিং বলতে যে কি হতে চলেছে সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে ইভেন এখনকার যে বর্তমান প্রজন্ম, সেইটা আমরা একরকম দেখছি। লকডাউনের সময় একরকম দেখেছিলাম, ফিউচারে কি দেখতে চলছে সবটুকুনি মিলিয়ে যদি তুমি এই ফিউচারটা মানে কি কি ফিউচার প্ল্যানিং আছে, বা তোমাদের কি কি প্ল্যানিং আছে সবটুকু? সব প্ল্যানিং তো ওভাবে মানে হয় না, হতে হতে অনেকটাই আমরা এখন যেটুকু জায়গায় এসেছি। আজকে সবকটা প্ল্যাটফর্ম মিলিয়ে আমি এবং আমার যে অ্যাসোসিয়েট যেগুলো পেজ রয়েছে সমস্ত কিছু মিলিয়ে প্রায় 6.5 মিলিয়নের কাছাকাছি। এটা ভাবিনি আমরা হয়তো এটার স্বপ্ন 1 মিলিয়ন দেখেছিলাম। সেখান থেকে যখন 2 মিলিয়ন হলো, বুঝলাম যে দায়িত্ব বেড়েছে, আরো দায়িত্ব নিয়ে কন্টেন্ট করতে হবে, তথ্য যেন ভুল না হয়, যেটা বলছি সেটা যেন দায়িত্বের সঙ্গে বলতে পারি, কারো যেন কোনো ক্ষতি না হয়। কোনো একটা কথা বললাম, যখন অনেকটা ফলোয়ার্স হয়ে যায় তখন কোনো একটা কথা মানুষকে খুব এফেক্ট করে, তো সেটাকেও সাবধান থাকতে হয়। আমি সোশ্যাল মিডিয়াতে খুব কম কথা বলি আলাদা করে, নেগেটিভ কমেন্টস তো প্রচুর আসে, কিন্তু সেগুলোকেও আমি খুব সুন্দরভাবে হ্যান্ডেল করার চেষ্টা করি, যাতে আমার লাইফে বা আমার মনস্তত্ত্বে কোনো এফেক্ট না পড়ে। তো প্ল্যানিংস প্রচুর থাকে, এবং আমি প্রথম থেকেই যেটা ভেবে এসেছি, যারা যোগ্য তারা যেন আমার সঙ্গে জুড়তে পারে, আমার যতটুকু ক্ষমতা তারা যেন আমার সঙ্গে কাজ করতে পারে, এবং অবভিয়াসলি পর্যাপ্ত পারিশ্রমিক তাদের যেটা হয় সেটা যেন আমি দিতে পারি, সেই জায়গাটা যেন আমার যোগ্যতা থাকে। এটা প্ল্যান, মেইনলি প্ল্যান। আচ্ছা, ভাবিনি যে এরকম একটা বড় জায়গায় চলে যাব। বড় জায়গায় এই কারণেই বলতে বাধ্য হচ্ছি, কেননা বাংলাতে দাঁড়িয়ে বাংলায় কন্টেন্ট করে আমাদের 2023 সালের টোটাল ভিউয়ারশিপ ছিল প্রায় 1.1 বিলিয়ন। তারপরের বছরে যদি হিসেব বলি তোমায়, ওটা 1.4 বিলিয়ন। তো 1.4 বিলিয়ন একটা বাংলায় কন্টেন্ট করে হিউজ, ভাবনা চিন্তার বাইরে। মানুষ 50 মিলিয়ন হলেই অনেক কিছু ভেবে না, তো এইটাও আমরা এক্সপেক্ট করিনি। তো ওই যে বললাম, যতটা বাড়ছে তত দায়িত্ব বেড়ে যাচ্ছে। সেখান থেকে সুজয় নিলে আলাদা একটা প্রোফাইল, মানে সেখান থেকে সুজয় নিলে আলাদা করে আবার শুরু করলো, সেটা কি সেজন্য? না, আমি আলাদা করে শুরু করিনি ওইভাবে। আমি সুজয়নীল যে পেজটা তোমরা যদি এখন দেখো, সেই পেজটা কিন্তু শুরু থেকেই ছিল। ওটা ওই 2020 মে মাসে ওটা বাড়িতে থাকাকালীন আমি শুরু করেছিলাম রানাঘাটে। মোটিভেশনের যে পেজটা সেটা বরং আমরা পরে অর্গানাইজ হইতে শুরু করি, ওইটা পরে। কিন্তু ওটা এখন অনেক, যেহেতু রেগুলার কন্টেন্ট যায় ওখানে, ওটা এখন প্রায় 3.5 মিলিয়নে পৌঁছে গেছে। এটা হয়তো ওখানে পৌঁছয়নি এখন। তো ওই আর কি। আর কি মনে হয় যে বাংলা ভাষায়, বাংলাতে
এর ভবিষ্যৎ মানে কন্টেন্টের ভবিষ্যৎটা কি? দেখো, ভালো কন্টেন্ট করলে সেটা মানুষজন দেখবেই, এবং আমি সেটাই বিশ্বাস করি। আমি একটা সময় ভেবেছিলাম, টিমকে বলেওছিলাম ইনফ্যাক্ট, যে একটা সময় হয়তো আমাদের এরকম হবে যে কন্টেন্ট খুঁজে পাবো না, আর কি নিয়ে কথা বলবো সেটা বুঝতে পারবো না। কিন্তু সেখানেও আর একটা প্রশ্ন যদি তুমি করো, যে আমাদের ভারতবর্ষেই শুধুমাত্র 140 কোটি মানুষ, প্রতিটি মানুষের হাতের ছাপ যেমন আলাদা, তাদের জীবনের গল্পটাও আলাদা। তো এরকম গল্প যারা সেই সমস্ত গল্প দিয়ে মানুষের সামনে উঠে আসছে, তাদের গল্প যদি বলতে শুরু করি, 140 কোটি মানুষের গল্প আমার কি সাধ্য আছে জীবনে বলবো? একদম একদম একদমই তাই। এইরকম কোনো মজার ঘটনা বা কোনো মজার কমেন্ট যেটা আছে, যেটা ভীষণভাবে মনে দাগ কেটে গেছে, সে মজার হোক বা অন্যরকম কোনো কমেন্ট যেটা কিনা মনে ভীষণ দাগ কেটে গেছে, বা সোশ্যাল মিডিয়াতে তুমি সবসময়? দেখো, আমি খুব পার্সোনাল মানুষ, আমি পার্সোনাল জিনিসপত্র খুব কম শেয়ার করি। আমি ক্ষমা চেয়েও নিচ্ছি সকলের কাছে। অনেকেই বলে যে দাদা এইগুলো কেন দাও না, আমি খুব কম পোস্ট করি ইনফ্যাক্ট। তো হ্যাঁ, অবভিয়াসলি সোশ্যাল মিডিয়াতে যেগুলো আমি যে কারণে কাজগুলো করি, সেইখানে তো প্রচুর পোস্ট হয় মানুষকে ইন্সপায়ার করার জন্য, কিন্তু নিজের পার্সোনাল লাইফটাকে শেয়ার করতে খুব একটা পছন্দ করি না। তো সেখানে প্রচুর মানুষ জানতে চায় যে তুমি পার্সোনালি তোমার বাড়িতে কে আছে না আছে, তোমার ইনকাম কত, তুমি ইয়ে করো, এই প্রশ্নগুলো আসবেই। কিন্তু এগুলোকে ওই আর কি বুঝতে হবে যে মানুষজনের আগ্রহটা তোমার প্রতি বাড়ছে, তুমি যখনই আরো মানুষের কাছে পৌঁছচ্ছ। 11-12টা সেই সময়টা মানে মেয়েদের কাছে যেন সবাইকে দেখতে ভালো লাগছে, যে কোনো একটা এরকম। তোমার ক্ষেত্রেও নিশ্চয়ই এরকম হয়েছে যে হ্যাঁ, ইভেন হয়তো প্রচুর মেয়ে হয়তো তোমাকে প্রপোজও করেছে, সেইগুলো তুমি কিভাবে হ্যান্ডেল করো? অন্য কোনো মেয়ে যদি হয় যে হয়তো সুজয়দাকে দেখে হয়তো খুব ভালো লাগছে, হয়তো প্রপোজ করে বসলো, সেক্ষেত্রে সেগুলো তুমি কিভাবে হ্যান্ডেল করেছো? এরকম কি কখনো ঘটেছে এরকম? হ্যাঁ, মানে প্রপোজ করেছে বলতে ধরো মানে ইঙ্গিত পেয়েছি, তো আমার এগুলো মানে আমি এগুলো খুব এনজয় করি। মানে আমি খুব বেশি এগুলো নিয়ে খুব বেশি যে খুব একটা কিছু এটা আমি ভারাক্রান্ত হয়ে গেলাম, তেমনটা হয় না। মানে আমি জানি যে এই মানুষটা তো আমার সঙ্গে রয়েছে, একদম একদম। তো অন্য মানুষের তো বিভিন্ন মানুষের তো ভালো লাগা ফিলিংস আসতেই পারে। ঠিক তাই, অনেকক্ষণ ধরে আমরা আড্ডা মারছি, এবারে শেষের পথে আমরা প্রায় যাচ্ছি। তার আগে একটা প্রশ্ন, যে কে বেশি ঝগড়ে, ঝামেলা কে বেশি করে? কি ঝগড়া কারণ কি থাকে? আমার সিম্পলি ওর সঙ্গে বেঁধে যায় হচ্ছে গিয়ে সময় নিয়ে। আমি খুব পাংচুয়াল, রেডিও আমায় করেছে এটা। 2015 সাল থেকে রেডিও করছি রেগুলারলি, এবং সেখানে রেডিও আমাকে টাইমে পৌঁছানো, টাইমে শো শুরু করা, সমস্ত কিছু শিখিয়েছে। ওর টাইম নিয়ে একেবারেই ল্যাথার্জি। না, আমি সমস্ত কাজ খুব নিট অ্যান্ড ক্লিন করি, তো মানে একটু খুঁতখুঁতে, তো সেজন্য একটু টাইম। আমার আরেকটা জিনিসও রয়েছে বদ অভ্যেস, সেটা হচ্ছে কি আমি সবকিছুর একদম শেষে গিয়ে সেই কাজটা করি। মানে একদম শেষ মুহূর্তে তীরে এসে আমি ওই চলো এবার আমাকে নৌকাটা চালাতে হবে, মানে আর উপায় নেই, নইলে এবার যেটা বলছিলাম যে এই সময়গুলো আমি একটু হয়তো বললাম যে এত লেট করলে কি করে চলবে, তখন গিয়ে উল্টোটা আর কি, আমি যেটা ওইটুকু বলেছি যে গরম করে গলা আর কি, তার 3 গুণ আমাকে শুনতে হয়। ঝগড়াটা তো ওই হলো। আচ্ছা, এমন কোনো স্বভাব যেগুলো কিনা দুজনের পাল্টাতে চাও? কোনো খারাপ স্বভাব? খারাপ স্বভাব ওই যে সময় জ্ঞানটা পাল্টাতে চাই ওর আমি। এবার ও বলুক, আমার পাল্টানোর কিছু নেই, যা আছে সেটা নিয়ে চলবে। হ্যাঁ, কিছু কিছু জিনিসপত্র একটু এদিক ওদিক করা যেতে পারে, কিন্তু সেটা পাল্টানোর প্রয়োজন নেই, নইলে ওই আবার হারিয়ে যাবে। মানে ওর গঠনটা পাল্টাবে। ঠিক ঠিক একদম। যেরকম যে মানুষটা, সেই মানুষটাকে আমরা সেভাবেই আমরা পেতে চাই। তোমাকে বলতে পল্লবীদের প্রিয় খাবার? ওর প্রিয় খাবার চাউমিন, মানে একদম হাক্কা চিকেন, হাক্কা নুডলস। ওয়াও। প্রিয় ড্রেস? প্রিয় ড্রেস, শাড়ি পরতে খুব ভালোবাসে। হ্যাঁ, আমরা তো দেখেইছি, মানে শাড়ির এত কালেকশন, সেইগুলো কোথা থেকে আসে? মানে আর সবকটা শাড়ির মধ্যে, ওয়ার্ড্রোবের মধ্যে তোমার বিভিন্ন রকমের বোধহয় শাড়ি আছে। আর এই নিয়ে আর বলো না। হ্যাঁ, আমরা যে সাউথ ইন্ডিয়া গেছি ট্রিপে, এমনিতে তো বুঝতেই পারছো ওখানে গিয়ে গাড়ি চালিয়ে ঘুরছি, প্রচুর খরচ। সেখানেও হঠাৎ করে মাইসোরে গেল একটা ইয়েতে গিয়ে, টুক করে একটা 22,000 টাকা শাড়ি নিয়ে চলে এলো। কি রে ভাই, একটু বাঁচাতে হবে এবার। এই হচ্ছে ও। মানে শাড়ির কালেকশন কোথা থেকে এইগুলো? আমার সাজসজ্জা নিয়ে মানে আমার খুব এক্সপেরিমেন্ট করতে ভালো লাগে, আর আমি খুব রঙিন মানুষ, তো এবার বিভিন্ন রং, বিভিন্ন পোশাকের বিভিন্ন রং, সাজগোজ আমার খুব টানে, তো আমি সাজগোজ নিয়ে পোশাক নিয়ে এক্সপেরিমেন্ট করছি। প্রিয় রং বলো? ওর প্রিয় রং বলা যেতে পারে লাল প্রিয়।
প্রিয় লিপস্টিকের রং? ও এটা ওই লালের ওটাও মধ্যে লাল। shade। লালই পড়ে আছে আজকে, ও হ্যাঁ। মাই গড। আচ্ছা, এবার তোমার জন্য অবশ্যই সুন্দর নীলদের প্রিয় খাবার, বাঙালি খাবার দাবার, ডাল ভাত। প্রিয় ঘোরার জায়গা, পাহাড়। পাহাড় তো ভালো লাগে। পাহাড়, ওকে। প্রিয় রং, সাদা কালো, একদম সাদা কালো। সাদা আর কালো ছাড়াও বেরোই না কখনো। সাদা। একজন সাদা আর আরেকজন রঙিন, আর সাদা তো রং টানে একদম, ভীষণ ভাবে। একদম। হ্যাঁ, আমাকে বেশিরভাগ সময় আপনারা সবাই সাদা কালোতেই দেখবেন। এই লোকটা কিন্তু ওকে কোন রঙে মানে রাজি করানো খুব মুশকিল। প্রিয় মুভি, প্রিয় সিনেমা, বলো বলো। সরফরোশ। খুব ভালো লাগে। কোনটা প্রিয় মুভি? ওটা বলছে আরো করে রয়েছে? বলে দিয়েছে। আরো আরো রয়েছে? আছে। আরো আছে, হ্যাঁ, সরফরোজ রয়েছে, চাকরি ইন্ডিয়া রয়েছে, স্বদেশ। যদি ইয়ের মধ্যে বলি, বিদেশি মুভির মধ্যে বলি, ফরেস্ট গাম্প ভালো লাগে। ফরেস্ট গাম্প খুব প্রিয়। ইনফ্যাক্ট আমার ইরানিয়ান ফিল্ম মেকার মাজিদ মাজিদের সমস্ত সিনেমা খুব প্রিয়। ইনফ্যাক্ট বিদেশি মুভিও আমাকে দেখানো শুরু করেছিল, তো এগুলো খুব ভালো লাগে। ওকে, এবারে র্যাপিড ফায়ার হবে। হ্যাঁ। ঘরের কাজ কে বেশি করে? ওকে, কে বেশি রোমান্টিক? এটা দুজনেই। দুজনেই। ওকে, হু ইজ জিম লাভার? জিম লাভার ও একটু বেশি, মানে ও স্বাস্থ্য আমি স্বাস্থ্য। হ্যাঁ। একটু যোগা। ওকে, আর্লি রাইজার কে? আমি তাও কটা? ভোর 5টা? আমি না, অত সকালে উঠি না, আমি 7:30 7:30 মধ্যে উঠে যাই। ওকে, কে বেশি শপিং করে? বাবা, এটা বলতে হবে না। ওদিকে কোনো দিকে এটা বলা দরকার নেই। আমি সারাদিন বসে রয়েছি যে বাড়িতে কি লাগবে সেটা অর্ডার করি, আর ও বসে রয়েছে কোনটা কেউ একটু জামা কিনবো আর শাড়ি কিনবো। কে বেশি ফুডি? ফুডি আমি খাবার খেতে খুব ভালোবাসি, কিন্তু কম খাই অবভিয়াসলি। আর ওর কিছু পছন্দের ডিশ আছে, সেগুলো ও যেখানে যায় সেগুলো খুঁজে খুঁজে বেড়ায় আর কি। হ্যাঁ। আচ্ছা, বেশ। এবার লাস্টে আর একটা যে খেলাটা খেলবো সেটা হচ্ছে যেটা ঠিক সেটা মানে ভুল বলতে হবে। ওকে, পায়েস তৈরিতে লেবু লাগে, ঠিক শুভদীর সাথে পান পাতা লাগে, ঠিক। পল্লবীতে চিকেন লাভার। ভুল। ওকে, আচ্ছা এবার তোমার। হ্যাঁ। এই গরমে আমরা বৃষ্টি চাই না পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতা। না না না, কলকাতা নয়। এত সময় দিলে হবে না। না না, কলকাতা নয়, কলকাতা নয়। একেবারেই না। রসগোল্লা খেতে মিষ্টি, না, টক টক। সূর্য রাতের বেলায় ওঠে, একদম সূর্যের নিন্দায় পাহাড় পছন্দ। না। লাস্ট প্রশ্ন, জানুয়ারির পর মার্চ আসে। একদম। ওয়াও, একদম পারফেক্ট। শেষ করব, শেষের পর্যায়ে অনেকটা সময় আমাদেরকে দেওয়ার জন্য থ্যাংক ইউ সো মাচ। তোমাদের কেমন লাগলো? দেখো, এরকম আড্ডা খুব কম হয় এখন, মানে দিতে পারা যায়, সময়ের অভাব সবকিছু মিলিয়ে। আমি যেমনটা বলছিলাম, ওরও অফিস চেঞ্জ হয়েছে এবং সেখানে ব্যস্ত, আমিও একটা টেলিভিশনের শো করি, তার শুটিং নিয়ে ব্যস্ততা, আমার নিজের আলটিমেট নিয়ে ব্যস্ততা, সমস্ত কিছু মিলিয়ে তুমি যে একটা অ্যারেঞ্জ করতে পারলে, এটা তোমাকে থ্যাংক ইউ। নিখাদ আড্ডাটা সত্যিই খুব হ্যাঁ, একদম, এইটা আমাদের ভীষণ হারিয়েছে, নিখাদ আড্ডা। হ্যাঁ, ভীষণ খুব ভালো খুব হারিয়েছে। দরকার। তার সঙ্গে খাওয়া দাওয়াটা এবং সর্ষে পোস্ত ফাটাফাটি। আপনারাও আসুন, এরকম আড্ডার জন্যই আসুন না, খাওয়া দাওয়া তো সঙ্গে থাকবে। তো ভালো আর লাগলো, হ্যাঁ, খুব ভালো লাগলো। আলটিমেটের সঙ্গে থাকবেন আপনারা। যতই বিবর্তন হয়ে যাক সোশ্যাল মিডিয়ার সমস্ত কিছু, আমরা উপায় ধরে ধরে আলটিমেটলি ঠিক সমস্ত কিছু খুলে করে নেব। নাও, করে নাও, করে নাও। এদারও এখানে শেষ না, তোমার গিফট আছে। ও আচ্ছা, গিফটও আছে শেষ হচ্ছে না। আমাদের এখন, এটা হলো সব থেকে বেশি জরুরি। এর থেকে ভালো গিফট হয় না। এটা তোমার জন্য। Thank you so much. পল্লবী মানে পাতা। এটা তোমার জন্য। থ্যাংক ইউ। আরো আছে, এখানে শেষ না, আরো আছে। শ্রীকুটির তরফ থেকে দুজনের জন্য দুটো গিফট আছে। ওকে, থ্যাংক ইউ। এটা তোমার। আমার থ্যাংক ইউ। Yes. আর এটা তোমার। থ্যাংক ইউ সো মাচ। তো আপনাদের কেমন লাগলো সেইটা কিন্তু অবশ্যই জানাতে ভুলবেন না, আর ভালো লাগলে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। আর তোমাদের তো অবশ্যই আমরা পাচ্ছি, এরপরেও আমরা পাচ্ছি। নিশ্চয়ই 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 নিশ্চয়ই, এসো, চলে এসো একদম। যে কোনো দিন। আমি আমি বলছিলাম বলছিলাম, না। ক্যামেরার পেছনে যে মানুষরা রয়েছে তাকেও বলছিলাম যে প্লিজ চলে এসো একদিন বাড়িতে, আড্ডা হোক। এবং সকলকে সত্যি একসঙ্গে তো ডাকা যায় না, কিন্তু
এরকম আড্ডা দিতে পারলে ভালো লাগে। টলিস্কোপ এভাবে এগিয়ে যাক এবং মানুষকে আনন্দ দিক। যে এন্টারটেনমেন্টের দুনিয়ায় কাজ করছো তোমরা সবাই, সেটা আরো বাড়তে থাকুক উত্তরোত্তর, এটুকুই কামনা করবো। থ্যাংক ইউ টাটা। টাটা। কেমন লাগলো আজকের এই পর্বটা? যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কি করতে হবে জানেন নিশ্চয়ই, লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমাদের চ্যানেল টলিস্কোপকে। আর ভালো লাগলে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন। কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। কোথায় থেকে দেখছেন সেটাও আমাদের জানাবেন, তাহলে আমরা বুঝতে পারবো কত দূর আমরা পৌঁছতে পারলাম। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে আপডেট পেতে প্রেস করুন পাশে থাকা বেল আইকন।